বৈঠকে উপস্থিত আছেন আমাদের প্রদেশের ভারতীয় জনতা পার্টির মুখপাত্র, পাশাপাশি রাজ্যসভার সদস্য মাননীয় শ্রমিক ভট্টাচার্য মহাশয়, নাটাবাড়ি বিধানসভার এমএলএ, বর্ষিয়ান নেতা, সকলের প্রিয় মিহির গোস্বামী মহোদয়, রাজ্য কমিটির সদস্য আলী হোসেন মহাশয়। আমরা এখন শ্রমিকদের এই বৈঠক শুরু করতে যাচ্ছি। আমি শ্রমিকদেরকে অনুরোধ করব আপনি কিছু বলবেন। রেডি? বঞ্চিত উত্তরবঙ্গ, অবহেলিত উত্তরবঙ্গ, বঞ্চিত কুচবিহার, কার্যত এই স্লোগান নিয়ে 2011-র আগে কুচবিহারে পদার্পণ করেছিলেন আজকের যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিরোধী অবস্থান থেকে। তৃতীয়বারের জন্য মানুষ তাকে মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত করেছে। এই প্রাচীন ঐতিহ্যশালী শহর, যা হেরিটেজ সিটির মর্যাদা পেয়েছে, আজকে তার গণতান্ত্রিক ব্যবস্থার সবচেয়ে বড় নিদর্শন হল এই শহরের আমাদের যিনি বিধায়ক, আজকে তাকে সেই কমিটিতে রাখা হয়। জেলা শাসকের মধ্যে দিয়ে এবং যারা কমিটির অন্যান্য সদস্য আছেন, তারা কেন্দ্রীয় সরকারের বিপুল অর্থ কিভাবে খরচা করছেন তার শ্বেতপত্র কিন্তু মানুষের সামনে নেই। কুচবিহারের মানুষ কি পেয়েছেন কি পাননি সেই হিসাব নিকাশ তো হবে, কিন্তু মনে রাখতে হবে এই নির্বাচনটা কার্যত মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ কেন্দ্রিক নির্বাচন বানিয়ে ফেলেছেন। আজকেও ফুলবাড়িতে তার যে সভা, এবং গত 1 মাস যাবৎ রাজ্যের মুখ্যমন্ত্রী অসুস্থতা কাটিয়ে যখন আবার আমাদের সামনে এসেছেন, তখন মুখ্যমন্ত্রী এবং তার নির্দেশে তার সমস্ত রাজনৈতিক সহকর্মী, তার ক্যাবিনেট মন্ত্রী, তার দলের উত্তরাধিকারী, প্রত্যেকের বক্তব্যের মধ্যে একটা জিনিস পরিষ্কার, যেন আমরা একটা বিধানসভা কিংবা জেলা পরিষদের নির্বাচন লড়ছি, ভারতের সরকার গঠনের নির্বাচন নয়। তৃণমূল কংগ্রেস কার্যত কুচবিহার জেলার মাটিতে দাঁড়িয়ে বারবার বলেছে যে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে একমাত্র অ্যাকসেপ্টেড ফেস এবং এস্টাবলিশ ফেস হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি চ্যালেঞ্জ গ্রহণ করেছিলেন 2021 সালে, সেই চ্যালেঞ্জে তিনি জয়ী হয়েছেন এবং সারা ভারতবর্ষে কংগ্রেস নয়, মমতা বন্দ্যোপাধ্যায় হবে পরবর্তী প্রধানমন্ত্রী। গত 1.5 বছর যাবৎ এই প্রচারের পর আজ যখন কুচবিহারের মানুষ আর মাত্র কয়েকদিনের মধ্যে নির্বাচনে নিজের ভোটাধিকার প্রয়োগ করবেন, তখন তারা দেখতে পাচ্ছেন যে সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস এখন কার্যত হতাশা এবং আতঙ্ক থেকে তারা দেশ ছেড়ে একদম সম্পূর্ণ রাজ্যের গলির মধ্যে ঢুকে পড়েছে। কি পেয়েছেন কি পাননি এই হিসাব নিকাশ তো চলবে, কিন্তু কার্যত যে বিভাজনের রাজনীতি তিনি শুরু করেছেন, কোথাও হিন্দু মুসলমানের নামে, কোথাও রাজবংশী কামতাপুরীর নামে, আবার পাহাড়ে গিয়ে সেখানে লেপচা, ভুটিয়া, গোর্খাদের মধ্যে আলাদা আলাদা জনগোষ্ঠী বিন্যাস তৈরি করে দেওয়া, কমিটি তৈরি করে দেওয়া, কামতাপুরী এবং রাজবংশী দুটো ভাষা পরিষদ তৈরি করে দুজনকে বসিয়ে দেওয়া, কার্যত রাজবংশী অবিভক্ত সমাজকে, তাদের সত্তাকে, তাদের সংস্কৃতিকে আজকে ভেঙে টুকরো করে দিয়ে তারপরে সেখান থেকে নিজেদের বাক্সে কিছু ব্লক ভোট সুরক্ষিত করার যে রাজনীতি চলেছে, আমার মনে হয় কুচবিহার জেলার মতো একটু রাজনীতি সচেতন জেলা, যারা বহু রাজনৈতিক উত্থান পতনকে, বহু স্বাধীনতা সংগ্রামের ইতিহাসকে যারা স্পর্শ করেছেন, তারা এর উত্তর দিতে পারবেন। উত্তরবঙ্গ উন্নয়ন পরিষদ বাজেটারি অ্যালোকেশন কত? মুখ্যমন্ত্রী বলেছিলেন আর উত্তরবঙ্গের কোনো মানুষকে
কোনো কাজের জন্য বারবার কলকাতায় যেতে হবে না, উত্তরকন্যায় তারা আসবেন। নিয়ম করে সেক্রেটারি এবং মন্ত্রীরা উত্তরকন্যায় বসবেন। উত্তরকন্যায় যে নামমাত্র ছিটে ফোটা আজকে বরাদ্দ হয়, আজকে সর্বাধিক সেখান থেকে 40% টাকা একবার শুধু খরচা হয়েছে। অ্যাভারেজ যদি হিসাব করেন 24% বেশি টাকা এই উন্নয়ন পর্ষদে খরচা হয় না। কারণ এদের ইকোনমিক ডিসিপ্লিনটাই এমন যে এক ফান্ডের টাকা অন্য জায়গায় যেরকম সাইফন অফ করে নিয়ে যাওয়া হয়, ঠিক যেভাবে মিড ডে মিলের টাকা বকটুইয়ের ক্ষতিগ্রস্ত মানুষদের দেওয়া হয়, যাদের জীবন্ত সংখ্যালঘুদের পুড়িয়ে মেরে দিয়েছেন তাদের জন্য, এবং সেটা মুখ্যমন্ত্রী দাবি করেন তিনি পারেন। একইভাবে উত্তরবঙ্গ উন্নয়নের পরিষদের যে টাকা, যেটা নিয়ে উত্তরবঙ্গের কাজ করা যেত, কুচবিহারের কাজ করা যেত, সেটা সম্পর্কে মুখ্যমন্ত্রী কিন্তু কোনো স্পষ্ট ধারণা নেই। তার শ্বেতপত্র তিনি প্রকাশ করতে পারেন। যিনি এখানে দাঁড়িয়ে শিল্পায়নের কথা বলেছিলেন, চকচকা শিল্প তালুকের কথা বলেছিলেন, বর্তমানে তার পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়িয়েছে সেটা নতুন করে মানুষকে বলবার সম্ভাবনা নেই। দুর্ভাগ্যবশত 2011 সালে পশ্চিমবঙ্গের মানুষ জানতেন যে রাতারাতি পশ্চিমবঙ্গের আর্থসামাজিক অবস্থার পরিবর্তন করে দেওয়া যাবে না। আপনার দার্জিলিংকে সুইজারল্যান্ড বানিয়ে দেওয়া যাবে না, বঞ্চিত অবহেলিত উত্তরবঙ্গের রাস্তা সোনা দিয়ে বাঁধিয়ে দেওয়া যাবে না। অন্যান্য ব্যবস্থা ধ্বংস করবার সঙ্গে সঙ্গে একটা জিনিস মনে রাখতে হবে, এটা বহুত্ববাদী সমাজ এবং বহুদলীয় ব্যবস্থা আমরা গ্রহণ করেছি। আমরা সংসদীয় গণতন্ত্রে অংশগ্রহণ করেছি। আমাদের মধ্যে মতপার্থক্য থাকতে পারে, আমাদের মধ্যে মতপার্থক্য কোনো জায়গায় গিয়ে মনোপার্থক্যে পৌঁছতে পারে, কিন্তু একটা রাজনৈতিক দলের অফিস যেভাবে দখল করে রাখা হয়েছে, আমাদের সঙ্গে তাদের বিরোধ আছে। সর্বভারতীয় ক্ষেত্রে কংগ্রেসের সঙ্গে আমাদের লড়াই, আজকে কংগ্রেসের অফিস দখল, সিপিআইএম এর অফিস দখল, আজকে ফরওয়ার্ড ব্লকের অফিস পর্যন্ত দখল হয়ে গেছে। আজকে অতীতের যারা ফরওয়ার্ড ব্লক করেছিলেন, যারা বিভিন্ন সময় নিজেদের ওই 5 শহীদের গল্প বলে এখানকার মানুষের একটু অন্তরের অন্তঃস্থলে নিজেদের প্রতিষ্ঠা বাড়াতে চাইতেন, আজকে সেই ফিল্ড কমিটির রিপোর্টকেও কিন্তু বাস্তবায়িত করা হয়নি। যারা যে দুর্নীতি নিয়ে বিজেপির বিরুদ্ধে এখানে কথা বলছেন, যারা বিভিন্ন প্রাতিষ্ঠানিক দুর্নীতির সঙ্গে এতটাই যুক্ত ছিলেন যে অতীতের সেই 5 জনের গুলি চালানোর ঘটনাকে যদি কেন্দ্র করে দেখেন সিপিআইএম, পরবর্তীকালে আবার কমলবাবু ফরওয়ার্ড ব্লক বামফ্রন্টে ফিরে যাওয়া, এবং তার থেকেও বড় ঘটনা হচ্ছে সেদিনের তাদের খাদ্য দপ্তরের বাকি বুক আজ কিন্তু তৃণমূল কংগ্রেসে নতুন করে নিজেদের প্রতিষ্ঠা বানিয়ে হাজার হাজার কোটি টাকা লুট করছে। অর্থাৎ যে বিষ বৃক্ষ ফরওয়ার্ড ব্লক তাদের খাদ্য দপ্তরের মধ্যে দিয়ে এবং ফরওয়ার্ড ব্লকের নেতারা আজকে একটা মানুষের মুখের গ্রাসকে কেড়ে নিয়ে আবার কখনো সিপিআইএম এর উপর দোষ চাপিয়ে সিপিএম এর সঙ্গে তাদের গণ্ডগোলে বিভিন্ন যে পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে গুলি চালিয়েছিলেন, তারাই কিন্তু নতুন জামা আবার গায়ে নিয়ে এসে আপনাদের সামনে নাটক তৈরি করেছে। আমাদের পঞ্চায়েত নির্বাচন রক্তাক্ত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচন, রাজ্য নির্বাচন কমিশনার। আমাদের মাধব বিশ্বাস এবং চিরঞ্জিত গান্ধী তারা এই সন্ত্রাসের বলি হয়েছে। নির্বাচনের পঞ্চায়েত নির্বাচনের আগে আমাদের কর্মী খুন হয়েছে। 2021 সালের পরে আমাদের 4 জন কর্মীকে খুন করা হয়েছে। আমাদের দলের মহিলাদের এখান থেকে ভিড়রাজ্যে গিয়ে বসবাস করতে হয়েছে। আজকে এই পরিস্থিতি কার্যত কুচবিহারে আজকে বর্তমানে তৃণমূল কংগ্রেস তৈরি করেছে। একজন কেন্দ্রীয় মন্ত্রী, তার কনভয়ের উপরে 3-3 আক্রমণ করা, কনভয়ের মন্ত্রীর গাড়ির উপরে বোমা পড়ল, নজিরবিহীন ভাবে হলফনামা দিয়ে হাইকোর্টে পশ্চিমবঙ্গ পুলিশ জানিয়ে দিল যে ওটা তৃণমূল কংগ্রেসের ছোড়া বোমা নয়, ওটা পুলিশের ছোড়া টেস্ট গ্রেনেড। ভারতবর্ষের ইতিহাসে ব্রিটিশ চলে যাওয়ার পরে আজ পর্যন্ত এমন কোনো দৃষ্টান্ত নেই যেখানে কোনো ভিড়কে ছত্রভঙ্গ করবার জন্য পুলিশ টেস্ট গ্রেনেড ব্যবহার করে। একটা পুলিশ
কার্যত কতটা অসহায় হলে বা কতটা নির্লজ্জ হলে বা কতটা শাসক দলের সঙ্গে সম্পৃক্ত হয়ে গেলে আজকে এ ধরনের কথা তারা মানুষের সামনে বলতে পারে। এই বিভাজনের রাজনীতির বিরুদ্ধে সংঘবদ্ধভাবে কুচবিহার জেলায় আমরা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছি। কুচবিহারের মানুষ আমাদের গত লোকসভা নির্বাচনে আশীর্বাদ করেছেন। কুচবিহারের মানুষ বিপরীত পরিস্থিতিতে গিয়েও বিধানসভা নির্বাচনে আমাদের বেশ কয়েকজন প্রার্থীকে এখান থেকে বিধানসভায় পাঠিয়েছেন। কিন্তু দুর্ভাগ্যবশত এই সরকার এতটাই অসহিষ্ণু এবং এতটাই প্রতিহিংসা পরায়ণ যে মুখ্যমন্ত্রী সরকারি খরচে যে প্রশাসনিক বৈঠক নামক তৃণমূলী বৈঠক করেন, সেই বৈঠকে কোনোদিন আজ পর্যন্ত বিজেপির কোনো নির্বাচিত বিধায়ককে পর্যন্ত আমন্ত্রণ জানানো হয়নি। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি আজকে উত্তরবঙ্গে সভা করছেন। উত্তরবঙ্গে সভা করে তিনি সরাসরি মুখ্যমন্ত্রীর মতো একজন উচ্চতার রাজনৈতিক ব্যক্তিত্ব তিনি ব্যক্তিগত আক্রমণের দিকে চলে গেলেন। তিনি প্রধানমন্ত্রীকে যে ভাষায় সম্বোধন করছেন, আমার মনে হয় ভারতবর্ষের সবচেয়ে বড় বিজেপি বিরোধীরা অতীতে লালু মুলায়ম সিং এর সঙ্গে যে রাজনৈতিক সম্পর্ক বিজেপির ছিল, এই ভাষায় কেউ কোনোদিন কথা বলে। আজকে যে রাজনৈতিক দল পশ্চিমবঙ্গের মাটিতে কংগ্রেস সিপিআইএম এর অফিস দখল করে নিয়েছে, আজকে সেই রাজনৈতিক দলের সঙ্গে সিপিএম এবং কংগ্রেস দিল্লিতে একযোগে পদযাত্রা করছে দুর্নীতি এবং প্রাতিষ্ঠানিক লুটকে একটা আইন সিদ্ধ প্রতিষ্ঠা দেবার জন্য। আজকে এই রাজনীতির বাইরে আমাকে বেরিয়ে আসতে হবে। মাত্র কয়েকদিন পরই রামনবমী। রামের দেশে রামনবমীর মিছিল করবার জন্য, পদযাত্রা করবার জন্য যারা শ্রদ্ধালু আছেন তাদের মহামান্য আদালতের দ্বারস্থ হতে হচ্ছে। এটা কি রামের দেশ? এটা বাবরের দেশ। আজকে নির্বাচনের আগে পশ্চিমবঙ্গের মানুষকেও সে কথা চিন্তা করতে হবে। আজকে পশ্চিমবঙ্গ এবং বিশেষ করে কুচবিহার জেলা সেন্ট্রাল ইন্টেলিজেন্স ব্যুরো তারা রাজ্যকে অনেকদিন আগেই এই ইনফরমেশন দিয়েছে, রাজ্যকে সচেতন করেছে এবং সতর্ক করেছে যে বাংলাদেশ বর্ডার সিকিউরড হয়ে যাবার পর নেপাল ভুটান দিয়ে আজকে কুচবিহারের মধ্যে একটা বিশেষ ধরনের অনুপ্রবেশ ঢোকানো হচ্ছে বিচ্ছিন্নতাবাদীদের, এবং এখান থেকে সন্ত্রাসবাদী সেই মদতপুষ্ট সে সমস্ত মানুষজন ভারতবর্ষের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ছে। কোভিড কালে এখানে মডিউলের সংখ্যা বেড়েছে, কোভিড কালে র্যাডিক্যালাইজেশন বেড়েছে, কোভিড কালে বিভিন্ন জায়গায় স্লিপিং সেলের সংখ্যা বেড়েছে। ভারত বিরোধী বক্তব্য বিভিন্ন ধর্মীয় সমাবেশে আজকে প্রকাশ্যে বলা হচ্ছে। একবারের জন্য পুলিশ কারোর বিরুদ্ধে কোনো সুমোটো ব্যবস্থা নেয়নি। আজকে যে বাংলাদেশের মুখ্যমন্ত্রী, যার একবার এই রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে হত্যা করার ষড়যন্ত্র হয়েছিল শেখ হাসিনাকে, সেই শেখ হাসিনা বোলপুরে প্রধানমন্ত্রীর পাশে বসে মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে বলেছিলেন যে আমি বাংলাদেশের অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি যে আমরা এত কোটি মানুষ যদি বাংলাদেশে খেতে পাই, তাহলে আজকে রোহিঙ্গাদের যদি আমরা আশ্রয় দিই, তার আজকে তাদের আমরা রাখতে পারবো না কেন? যিনি প্রধানমন্ত্রীর উপস্থিতিতে প্রকাশ্যে রোহিঙ্গাদের আমন্ত্রণ জানিয়েছিলেন বাংলাদেশে, আজকে রোহিঙ্গাদের অত্যাচারে সেই বাংলাদেশের মুখ্যমন্ত্রী রোহিঙ্গাদের থেকে মুক্তি চাইছেন, আর আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী, আমাদের তার নেতা শেখ শাহজাহান এই মুহূর্তে যে জেলে, সে প্রকাশ্যে রোহিঙ্গাদের জন্য দানপত্র বসিয়ে রেখেছে। মুখ্যমন্ত্রী আজকে বক্তৃতায় বলছেন যে সন্দেশখালীতে কিছু হয়নি, সন্দেশখালীতে কোনো খুন হয়নি, সন্দেশখালী সাজানো ঘটনা। আর কত সাজানো ঘটনার উদাহরণ মুখ্যমন্ত্রী দেবেন? 2021 সালের 2রা মে ভোট ঘোষণার পর 27 দিনে 56 জন বিজেপি কর্মী খুন হয়ে, এই 56 জন বিজেপি কর্মীর অটোপসি মানে পোস্টমর্টম হলো কোথায়? সরকারি হসপিটাল, পুলিশের উপস্থিতিতে। পুলিশ
এর উপস্থিতিতে পোস্টমর্টমে প্রমাণ হলো এগুলো আত্মহত্যা নয়, প্রকাশ্যে হত্যা। আগে মুখ্যমন্ত্রী বলছেন ও দু একটা বিচ্ছিন্ন কয়েকটা খুনের ঘটনা ঘটেছে যার সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকে উত্তরবঙ্গের মানুষকে নতুন করে চিন্তা করতে হবে। আমি উত্তরবঙ্গে হেলিকপ্টার নামানোর ব্যবস্থা করছি, এয়ারপোর্টের ব্যবস্থা করছে, এই একটা নয় তিনটে, যাতে এয়ারপোর্ট এখানে তো 3 জায়গা থেকে বিমান চলাচল যাতে হয় কুচবিহারে, তার জন্য আজকে কেন্দ্রীয় সরকার প্রচেষ্টা করছে। এখানে মানুষ আবাস যোজনা পেয়েছে, প্রত্যেকে বাড়িতে জল প্রায় পেয়েছে। আজকে যেটা পাচ্ছে না তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রাতিষ্ঠানিক লুট এবং দুর্নীতি। এটা নরেন্দ্র মোদীর জমিদারির টাকা নয়। কেন্দ্র সরকারকেও কারোর না কারোর কাছে জবাবদিহি করতে হয়, তারাও সিএজির কাছে অ্যাকাউন্টেবল। আজকে তাদের নির্দিষ্ট আঙিনার মধ্যে থেকে কাজ করতে হয়। কিন্তু তৃণমূল কংগ্রেসের মতো সরকার তো ভারতবর্ষের কোথাও কারণ পৃথিবীর কোথাও চলছে না, এটাই মুখ্যমন্ত্রীর দাবি। আজকে তৃণমূলের প্রাতিষ্ঠানিক লুটের কারণে মানুষের টাকা মানুষের কাছে ফিরে আসে। মুখ্যমন্ত্রী বলছেন কার টাকা, তুই বলে সম্বোধন করছেন দিদি, তার টাকা নয়। যে টাকা আমরা আমাদের প্রত্যক্ষ বা পরোক্ষ করের মধ্যে দিয়ে রাজ্য কিংবা কেন্দ্র সরকারের কোষাগারে জমা করেছি, সেই টাকাই মানুষের কাছে ফিরে আসে। আর তার মধ্যে অন্তরায় হয়ে দাঁড়াচ্ছে তৃণমূল কংগ্রেসের এই প্রাতিষ্ঠানিক লুট এবং তৃণমূল কংগ্রেসের আজকের এই সিদ্ধান্ত। আজকে উদয়নবাবু বলছেন ক্রিমিনালকে প্রার্থী করতে, মুখ্যমন্ত্রী হুমকি দিচ্ছেন যাবার সময় অনেকগুলো মামলা আছে খুলে দেবো না। যখন আমাদের রাজ্যের যিনি প্রার্থী, যিনি সাংসদ, তিনি যখন তৃণমূল কংগ্রেসের ছিলেন, তার বিরুদ্ধে যদি নির্দিষ্ট অভিযোগ থাকে তখন তৃণমূল কংগ্রেস ব্যবস্থা নেয়নি কেন? আজকে নতুন করে তো কথা বলবার কোনো প্রয়োজন নেই। কিন্তু যে উদয়নবাবু, যিনি একসময় মন্ত্রী ছিলেন, ফরওয়ার্ড ব্লকের কালক্রমে যিনি নেতা ছিলেন, তিনি কিসের ভয় তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন? এনসিআরবির রিপোর্টে তার বিরুদ্ধে কতগুলো মামলা ছিল, তৃণমূল কংগ্রেসের কোন জেলার নেতার বিরুদ্ধে এনসিআরবিতে কতগুলো মামলা আজকে প্রকাশ্যে আছে, সেগুলোতে এস্টাবলিশ। আজকে আমাদের রাজনীতি ব্যক্তি আক্রমণের রাজনীতি নয়। কুচবিহারে আমাদের সাংসদ এবং আমাদের দল কি করতে পেরেছেন তাও এখানে মানুষ জানেন। সীমাবদ্ধতার মধ্যে দিয়ে কোথায় আমাদের আটকে যেতে হয়েছে রাজ্য সরকারের চূড়ান্ত অসহযোগিতার কারণে এবং একটা অসহিষ্ণু সরকারের আমলে, প্রতিহিংসা পরায়ণমূলক সরকারের মাঝখানে এই প্রবল অত্যাচার ঘরছাড়া থেকেও আমাদের কর্মীরা লড়াই করে যাচ্ছেন। এবং আমরা বিশ্বাস করি গতবারের যে মার্জিন ছিল তার থেকে বেশি মার্জিনে বিজেপি এখানে জয়লাভ করবে। বিভাজন নয়, সমন্বয় চাই, এই নিয়েই আমরা মানুষের কাছে এসেছি। কুচবিহার এর একটা নির্দিষ্ট রাজনৈতিক অতীত আছে, একটা নির্দিষ্ট ঐতিহ্যশালী পরম্পরা আছে। কুচবিহার রাজবাড়ি তাদের আভিজাত্য এবং তাদের প্রতিষ্ঠা, কুচবিহার শহর নির্মাণে তাদের নির্দিষ্ট ভূমিকা আছে। কিন্তু তাদের রাজবাড়ির সম্পদ পর্যন্ত বর্তমানের এই সরকার রক্ষা করতে পারেনি। হেরিটেজ সিটি বানানোর মধ্যে দিয়ে আজকে যে প্রচেষ্টা কেন্দ্র সরকারের পক্ষ থেকে করা হচ্ছে, সেটাকে বাস্তবায়িত করবার কোনো লক্ষ্য আজকে এই সরকারের নেই। এই সরকার সম্পূর্ণ দখলদারির মধ্যে দিয়ে পুলিশকে দিয়ে মানুষকে ভীত সন্ত্রস্ত করে পঞ্চায়েত নির্বাচনের কায়দায় নির্বাচন করতে চাইছে। কিন্তু ভুলে যেন না যান এটা লোকসভার নির্বাচন, এভাবে নির্বাচন হবে না। কুচবিহারের মানুষ নির্দিষ্ট দিনে নির্দিষ্ট সময় তারা তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন, শান্তিপূর্ণভাবে নির্ভয়ে বিনা বাধায় ভোট দেওয়ার ব্যবস্থা কেন্দ্রের নির্বাচন কমিশন করবে। মমতা আজও বলেছে যে এখানে কোনো সন্দেশ পাওয়া গেছে, সন্দেশখালিতে সন্দেশ করেছে, তাও সেটা বানানো, কেউ খুন হয়নি, আমরা অভিযুক্তকে ধরিয়েছি। এখন কি তাহলে সন্দেশখালিকে লঘু করার চেষ্টা? সন্দেশখালিতে কে গ্রেপ্তার হয়েছে? সন্দেশখালিতে গ্রেপ্তার হয়েছে শেখ শাহজাহান। শেখ শাহজাহান কোনো বিচ্ছিন্ন ব্যক্তিত্ব নয়। শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের একটা ভাবনার ফসল।
শেখ শাহজাহান তৃণমূল কংগ্রেসের এজেন্ডা, তৃণমূল কংগ্রেসের কর্মসূচিকে স্বচ্ছতার সঙ্গে, সততার সঙ্গে এবং দৃঢ়তার সঙ্গে ওখানে রূপায়িত করছে। আজকে শাহজাহান নেই, কোথায় গেল মমতা বন্দ্যোপাধ্যায় জমি ফেরতের গল্প? যারা জমি ফেরত নিয়ে নিয়েছেন, তালিকা প্রকাশ করলেন যে জমি ফেরত দেওয়া হচ্ছে, ৭৪টা তালিকা প্রকাশ করা হলো নবান্ন থেকে। আমরা দলের পক্ষ থেকে দাবি করেছি যে চাষযোগ্য জমিকে নিয়ে সেখানে ফিশারি বানিয়ে স্যালাইন ওয়ার্ডে ঢুকিয়ে দিয়েছে, 3টে বর্ষার আগে ওখানে চাষ করা সম্ভব নয়, বিঘা প্রতি 2 লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দিতে হবে। কজন জমি ফেরত পেয়েছে? কটা দেবোত্তর সম্পত্তি ফিরিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী? আজকে সরকারি জমি, খাস জমি লুট, দেবোত্তর সম্পত্তি, ওয়াক অফ প্রপার্টি, স্কুলের খেলার মাঠে ভেড়ি, একজনের পর একজনের বাড়ি জেসিবি মেশিন দিয়ে ভেঙে গুঁড়িয়ে দিয়ে মানুষকে পরিযায়ী শ্রমিক বানিয়ে দেওয়া। সন্দেশখালীতে কিছু হয়নি তো মুখ্যমন্ত্রী অ্যাড্রেস করছেন না কেন? যে মুখ্যমন্ত্রী 15 বছর আগে জীবনের ঝুঁকি নিয়ে প্রবল বৃষ্টিতে মোটর সাইকেলে চেপে উল্টো দিকে 12 কিলোমিটার চলে যেতে পারতেন, আর সেই মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ পর্যন্ত আসছেন, সন্দেশখালীতে গিয়ে তিনি অ্যাড্রেস করছেন না কেন? তাহলে মুখ্যমন্ত্রী কি খুন চান? খুন হলে তবে মুখ্যমন্ত্রী যাবেন, এ কথার বক্তব্য কি? আজ এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর এ ধরনের কোনো বক্তব্যের কোনো প্রতিষ্ঠা, কোনো গ্রহণযোগ্যতা জনমনে নেই। দাদা, বাংলার কোনায় কোনায় এক একটা সন্দেশখালী, বিজ্ঞাপনে এক, বাস্তবে আর এক। বাড়ির শৌচালয়ের ছবি তুলিয়ে মেলেনি প্রকল্প, সরকারি প্রকল্প পেতে তৃণমূলকে কাটমানি দিতে হচ্ছে, মিছিলে না আসলে মহিলাদের হুমকি। কি বলবেন? এটি তো তৃণমূলী ব্যবস্থা। তৃণমূলের কাছে সোশ্যাল ওয়েলফেয়ার প্রজেক্ট কোনো মানুষের আর্থসামাজিক উত্তরণের জন্য নয়। তৃণমূল কার্যত মানুষকে পণ্য বানিয়েছে। তৃণমূল মনে করে যে এই টাকাটা তাদের জমিদারির টাকা, কারণ এখানে একটা রাজতন্ত্র চলছে, গণতন্ত্র নয়। ফলে প্রজারা যদি কিছু পেয়ে থাকেন, রাজাকে তার জন্য কুর্নিশ জানাতে হবে, রাজাকেই ভোট দিতে হবে, এটাই তৃণমূলের ঘোষিত অবস্থান। আজকে ডাবগ্রামে মুখ্যমন্ত্রী বলেছেন যে বিজেপি হচ্ছে ভোট পাখি, সবকিছুকেই তারা গেরুয়া রং করে। বিজেপিকে কেন ভোট দেবে মানুষ, কেন সমর্থন করবে? দেখুন, গণতন্ত্রে মানুষ যেটা চাইবে সেটাই চলবে। গণতন্ত্রে যদি মানুষ রামকৃষ্ণ চায়, রামকৃষ্ণ চলবে। যদি গণতন্ত্রে মানুষ সচিন তেন্ডুলকরকে চায়, তাই চলবে। গণতন্ত্রে যদি মুখ্যমন্ত্রীকে চায়, তাই চলবে। গণতন্ত্রে যদি উদয়ন বাবুদের পুরনো শিষ্য বাকিপুরকে চায়, তাই চলবে। সব জায়গাতে একই কথা বলছেন বিরোধীরা, ফল কি হচ্ছে? তিনি আজকে প্রতিদিন নরেন্দ্র মোদীর ভোট পার্সেন্টেজ বাড়ছে। সমস্ত নির্বাচনী সেফোলজিকে ফুটকারে উড়িয়ে দিয়ে মানুষ তো 3টে রাজ্যে ক্ষমতার প্রতিফলন দেখিয়ে দিল। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে আজকে তিনি আক্রমণ করে তিনি বলেছেন যে উল্টা লটকা দেঙ্গে, এই প্রসঙ্গে বলেছেন যে হাম ঝটকা দেঙ্গে। তিনি বলেছেন যে হাম ঝটকা দেঙ্গে। কি বলবেন উল্টা লটকা দেঙ্গে প্রসঙ্গে? তিনি বলেছেন হাম ঝটকা দেঙ্গে। আপনি 7 তারিখ জুন মাস পর্যন্ত অপেক্ষা করুন, তারপর দেখবেন এটা বিখ্যাত কয়েলের ছিল না, জোর কা ঝটকা ধীরে সে লাগে। ঠিক 7 তারিখ জুন মাসে মুখ্যমন্ত্রী বুঝতে পারবেন। সেটা হচ্ছে যে আপনি প্রথমবার বললেন যে হেরিটেজ কমিটিতে দক্ষিণের বিধায়ক যিনি আছেন, কুচবিহার শহরে যার এলাকা পড়ছে তাকে রাখা হয়নি এবং সেখানে শ্বেতপত্র প্রকাশ, এবং আপনি পরবর্তীতে বললেন যে উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদ কি কাজ করছে তা শ্বেতপত্র প্রকাশ করা। এই 2 জায়গায় কি দুর্নীতি হয়েছে? আর উত্তরবঙ্গ উন্নয়ন পর্ষদের কথা বলছেন না উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের কথা বলছেন? উন্নয়ন দপ্তর, উন্নয়ন পর্ষদ, যা কিছু আপনাদের উন্নয়ন দুটো রয়েছে। একটা মন্ত্রী আছে আপনার বিশেষ উদয়ন গুহ, আর উন্নয়ন পর্ষদ যেটা আছে তার সেরকম কাজ করে, সেখানে আছে রবীন্দ্রনাথ ঘোষ চেয়ারম্যান। আপনি কোনটার কথা বলছেন? আপনাদের যেখানেই তৃণমূল কংগ্রেসের স্পর্শ থাকবে, যেখানেই দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই। তৃণমূল কংগ্রেস এমন কোনো ব্যবস্থা তৈরি করতে পারেনি, এমন কোনো ডিপার্টমেন্ট ফর্ম করতে পারেনি যার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ নেই। তৃণমূলের আমলে এমন কোনো নিয়োগ হয়নি যে নিয়োগের স্বচ্ছতা আছে। যিনি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তার নিজের যে দপ্তর, মুখ্যমন্ত্রীর যে সিএমও, সেখানে চিফ মিনিস্টার্স অফিস, সেই চিফ মিনিস্টার্স অফিসে গ্রুপ ডি স্টাফ নিয়োগের ক্ষেত্রেও কোনো স্বচ্ছতা নেই, তারাও কিন্তু ময়দানে ধর্ণা দিচ্ছে, এটা অভিযোগ। আপনি নার্স দেখুন, অভিযোগ। পুলিশের নিয়োগ, অভিযোগ। মাস্টার মশাই ব্যাপারটা তো ছেড়ে দিলাম, 40,000 চাকরি বিক্রি হয়ে গেছে। বাদ বাকি আপনি খাদ্য দপ্তর দেখুন, আপনি দমকল দেখুন, আপনি পরিবেশ দপ্তর দেখুন, আপনি বন দপ্তর, বন সহায়ক দেখুন।
10 লক্ষ পরীক্ষার্থীর ইন্টারভিউ হয়ে গেল 45 দিনে। পৃথিবীর ইতিহাসে ঘটনা কোথাও ঘটেছে? মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন এর তদন্ত হবে, কারণ তখন রাজীব ব্যানার্জি বেড়াতে এসেছিলেন বিজেপিতে কিছুদিনের জন্য। রাজীব ব্যানার্জি মঞ্চ থেকে চ্যালেঞ্জ করতেন তৃণমূল কংগ্রেসকে পকেটে হাত দিয়ে, যে কাদের কাদের সুপারিশ পত্র আছে আমি বার করে দেবো, সব আমি কাগজ রেখে দিয়েছি। রাজীব ব্যানার্জির কাগজ রাজীব ব্যানার্জির পকেটে থাকলো। মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করলেন তদন্ত করব, সেই তদন্ত বেরোল না। আমার বক্তব্য হচ্ছে মূল জায়গায় উত্তরবঙ্গে আজকে যে উত্তরবঙ্গের মানুষের মনে একটা বিভিন্ন সময় একটা ক্ষোভ হতাশা থেকে তারা রাজ্য থেকে বেরোতে চাইছে, নতুন রাজ্য চাইছে। এর কারণ হচ্ছে দীর্ঘদিনের বঞ্চনা এবং অবহেলা, এটা কেউ অস্বীকার করতে পারে না। এবং এই মুখ্যমন্ত্রী প্রথম বলেছিলেন উত্তরকন্যার কথা। তিনি বলেছিলেন যে উত্তরবঙ্গের মানুষকে কলকাতায় আসতে হবে না, তারা এখানে বসেই পরিষেবা পাবেন। কিন্তু বাস্তব স্থিতি সেটা নয়। বাজেটারি অ্যালোকেশন যা আছে সেটা দিয়ে জল গরম করা যাবে না। 3, এ রাজ্যের এমন কোনো আপনার উত্তরবঙ্গের মন্ত্রী নেই, সে আগে গৌতম দেবী বলুন আর আজকে রবীন্দ্রনাথ বাবুই বলুন, আজকে কারো ক্ষমতা নেই বা উদয়ন গুহই বলুন যে মুখ্যমন্ত্রীর কাছে এই প্রশ্ন করবে বা বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে রেকর্ড দেখান। বিধানসভার ফ্লোরে দাঁড়িয়ে উত্তরবঙ্গের কোন নেতা, কোন তৃণমূল কংগ্রেসের বিধায়কের কথা বলেছেন যেটা ইনঅ্যাডিকুয়েট অ্যালোকেশন, এই টাকায় উত্তরবঙ্গের পরিবর্তন আনা সম্ভব নয়। এই রেকর্ড বিধানসভায় নিয়ে আসুন, একজন তৃণমূল নেতা, তারপর কুচবিহারের মানুষের সামনে, জলপাইগুড়ির মানুষের সামনে, উত্তরবঙ্গের মানুষের সামনে গিয়ে বঞ্চনার কথা বলেন। দাদা একটা প্রশ্ন, হেরিটেজের কাছে কি দুর্নীতি হয়েছে? আপনি কি এই জন্যই মানে বিধায়ককে রাখা হয়নি? আপনি যে বলছেন যে আপনাদের বিধায়ককে হেরিটেজ, শুনুন, পশ্চিমবঙ্গের একটা দীর্ঘদিনের ঐতিহ্য, 60 বছরের বেশি সময়ের একটা কনভেনশন, পিএসসি চেয়ারম্যান বিরোধী দল থেকে হয়। আজকে মুখ্যমন্ত্রী এসে সেটা ভেঙে দিলেন। আমাদের রাজ্যের যিনি অধ্যক্ষ আছেন, মানে বিধানসভার যিনি স্পিকার আছেন, একজন বিদগ্ধ আইনজীবী বিমানবাবু কার্যত এই যুগের ধৃতরাষ্ট্র। বিমানবাবু বললেন কৃষ্ণ কল্যাণী, তিনি হচ্ছেন বিজেপিতে আছেন, তিনি তৃণমূল করেন না। আজকে পিএসসি চেয়ারম্যান হচ্ছেন কৃষ্ণ কল্যাণী, আর তিনি আজকে রায়গঞ্জ কেন্দ্র থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। বিমানবাবু বললেন বিশ্বজিৎ দাস, তিনি বিজেপিতে আছেন। বিশ্বজিৎ দাস মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে মঞ্চে অধ্যক্ষতা করছেন, কেন? কারণ তিনি বনগাঁ সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি। সুতরাং এই যে হাস্যকর ব্যবস্থা তৈরি হয়েছে, আপনি বলুন, প্রশাসনিক সভা যখন নাম দিয়েছেন, তার খরচা যখন সরকারি তহবিল থেকে যাচ্ছে, তাহলে প্রশাসনিক সভায় তৃণমূলের বিধায়ক যাবে, বিজেপির বিধায়ক কেন যাবে না? আপনি এর উত্তর দিন যে রোগী কল্যাণ সমিতিতে যে স্থানীয় বিধায়ক থাকে, বাই বার্চু সে হয়ে যায় সেখানকার চেয়ারম্যান। আজকে বিজেপির বিধায়ক কেন রোগী কল্যাণ সমিতির চেয়ারম্যান হতে পারবেন না? আজকে কেন সারা পশ্চিমবঙ্গে প্রত্যেকটা হসপিটাল, ইনক্লুডিং এসএসকেএম হসপিটালকে রোগী কল্যাণ সমিতির মাধ্যমে সমান্তরাল ভাবে হসপিটালের বাইরে থেকে পরিচালিত করা হচ্ছে? কেন উত্তরবঙ্গে এইমস এর বিরোধিতা করেছিল তৃণমূল কংগ্রেস? আজকে এই প্রশ্ন তো মানুষকে তার উত্তর দিতে হবে। আমরা কি করতে পেরেছি সেটা মানুষের সামনে আছে, আমরা কি করতে পারিনি সেটা মানুষ জানে। কোন অসহযোগিতার মধ্যে, কোন বিভক্তিসুলভ আচরণের মধ্যে, কোন কেন্দ্র বিরোধিতার মধ্যে আজকে এই অবস্থায় পৌঁছেছে? ঝঞ্ঝাবৃষ্টি ঝড় হবে না, ঝড় হলে মানুষের বাড়ি ভাঙে, মানুষ ঝড় হয়ে গেলে মানুষের বাড়ি ভাঙে। প্রাথমিক কাজ কি? জেলা শাসক কি করবেন? ডিজাস্টার ম্যানেজমেন্টকে নিয়ে গিয়ে তিনি বাড়ি ছাড়াবেন, মানুষের পাশে দাঁড়াবেন, যতক্ষণ না ছাদ বানাতে পারছেন ত্রিপল দেবেন, প্রয়োজন হলে ছাদ বানিয়ে দেবেন। এটা তো সরকারের কাজ। সেটাকে না করে আগে থেকে রিলেট করে দেওয়া হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনার সঙ্গে, এবং তারপরে সমস্ত বিধিনিষেধ ভেঙে 1,20,000 টাকা করে ক্ষতিপূরণ দেবেন, অ্যাকাউন্টে ঢুকে যাবে, পারলে কেস করুন। এ ধরনের বিবৃতি কি? এগুলো তো নির্বাচনী বিধিভঙ্গের সামিল। আজকে মানুষ যে অসুবিধায় পড়লো, আজকের জন্য দায়ী কে? এর জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস। সমস্ত গণতান্ত্রিক ব্যবস্থাকে ধ্বংস করে বিভিন্ন রাজনৈতিক দলের পার্টি অফিস দখল করে, আপনাদের কুচবিহারে আপনারা বলুন কত সিপিএম ফরওয়ার্ড ব্লক আর কংগ্রেসের অফিস দখল আছে, তৃণমূল কংগ্রেস দখল করে নিয়েছে, তালা মেরে নিয়েছে। একবার বিমানবাবু গিয়েছিলেন ফিশ ফ্রাই খেতে,
নবান্নে, তখন কিছুটা খুলে দিয়েছিল। গত নির্বাচনেও সিপিএম এর অফিস খুলে দিয়েছিল, আবার তালা মেরেছে। ওরা তো একসঙ্গে দিল্লিতে হাঁটাহাঁটি করছে, এখানে বিরোধিতা করছে। দিল্লিতে যখন কথা হয় রাহুল গান্ধী সোনিয়া গান্ধীর সঙ্গে, আমাদের সীতারাম ইয়েচুরি বা আমাদের কংগ্রেসের নেতারা যারা আছেন, অজিত বাবুর কথা হয়, তখন অফিসগুলো খোলার ব্যবস্থা করছেন না কেন? সিপিএম বলুক আমাদের ছোট ভাই ফরওয়ার্ড ব্লক, ওদেরও অফিস বন্ধ করেছে, কেন ব্যবস্থা করছেন? কেন আপনার যে 5 জনের গুলি চালানোর ঘটনায় যে 5 জন মৃত শহীদ এখানে ছিলেন দিনহাটা, সেই দিনহাটার রিপোর্টটাকে কেন এখন পর্যন্ত টেবিল করা হলো না? এর উত্তর আগে দিন উদয়নবাবু, এর উত্তর মমতা বন্দ্যোপাধ্যায়কে দিতে হবে, তৃণমূল কংগ্রেসকে দিতে হবে। আপনি তাদের বেদি বানাবেন, তাদের নিয়ে রাজনীতি করবেন, তাদের সামনে ঠেলে দিয়ে নিজেদের রাজনৈতিক রুটি শাখার জন্য কিছু মানুষকে গুলি করে শহীদ বানিয়ে দেবেন, আর পরবর্তীকালে তার কোনো তদন্ত হবে না। এটা তৃণমূল কংগ্রেস করতে পারবে না। যেভাবে 21শে জুলাইয়ের তদন্ত বন্ধ আছে, সেই কমিশনের কি হয়েছে সে এখনো পর্যন্ত কেউ জানে না। আসার পরে 2-1 জন সাক্ষ্য দিতে গিয়েছিলেন, যার নির্দেশে গুলি চলেছিল তিনি হয়েছিলেন ক্যাবিনেট মিনিস্টার এবং তারপরে হয়েছিলেন রাজ্যসভার সদস্য। এটা হচ্ছে তৃণমূল কংগ্রেসের রাজনীতি। দাদা, রামনবমীর সময়, রামনবমীর সামনে আছে, মুখ্যমন্ত্রী বলছে এটা অশান্তির আশঙ্কা করছে। দেখুন, রাম ভারতীরা, তৃণমূল কংগ্রেস মনে প্রাণে চাইছে রামনবমীকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে একটা দাঙ্গা সংঘর্ষ তৈরি হোক। তৃণমূল কংগ্রেসের একমাত্র লক্ষ্য হচ্ছে পশ্চিমবঙ্গে রামনবমীকে সামনে রেখে একটা দাঙ্গা করে ব্লক ভোটকে সুরক্ষিত করা, ধর্মান্ধ মৌলবাদীদের প্ররোচনা দেওয়া। আজকে মুখ্যমন্ত্রীর বক্তব্যের কারণে আজকে এনআইএ আক্রান্ত হয়েছে, ইডি আক্রান্ত হয়েছে। আজকে একইভাবে তারা চাইছেন যে কোনো মূল্যে রামনবমীর দিনে অশান্তি তৈরি করা। আমরা তো সরাসরি কোনো মিছিল বার করছি না, আমরা প্রকাশ্যে বলছি মানুষের সামনে যে আপনারা সংযত থাকুন, কোনো প্ররোচনায় পা দেবেন না, এবং দয়া করে যদি আক্রমণ কেউ করে, পরিকল্পিতভাবে যদি তৃণমূল আক্রমণ করে, তারও প্রত্যুত্তর দেওয়ার জন্য তৈরি থাকতে হবে। কিন্তু এটা রামের দেশ। আপনি উত্তর ভারতে দেখলেন রাম মন্দিরের উদ্ঘাটন হচ্ছে, দুপাশের মসজিদের থেকে ফুল ছুটছে মানুষ। যিনি মামলা করেছিলেন ওখানে কেন্দ্র করে, তিনি স্বাগত জানালেন ফুল ছুঁড়ে। আজকে সারা দেশে রাম মন্দিরকে কেন্দ্র করে যে সম্প্রীতির আবহ তৈরি হয়েছে, আজকে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সেটাকে বিনষ্ট করতে চাইছে। আজকে কুচবিহারের সংখ্যালঘু ভাই বোনদের এটা চিন্তা করতে হবে যে আপনারা কতদিন ভোটার হয়ে থাকবেন, কতদিন এদের হাতে খেলনার পুতুল হয়ে থাকবেন, কতদিন পণ্য হয়ে থাকবেন, পণ্য। কতদিন আপনারা এই মিথ্যা প্রচারে বিভ্রান্ত হয়ে গিয়ে নিজেদের আর্থসামাজিক অবনমনের দিকে চলে যাবেন? কেন আপনারা মেন স্ট্রিমের মতো শিক্ষিত হবেন না? কেন সরকারি চাকরিতে উপযুক্ত আপনাদের প্রতিনিধিত্ব থাকবে না মেধার ভিত্তিতে? কেন আপনারা ব্যাংক ঋণের ক্ষেত্রে, স্টার্টআপের ক্ষেত্রে এগিয়ে আসতে পারবেন না? কেন গুজরাটের মুসলমানদের মতো অর্থনৈতিক অবস্থা আপনাদের সুদৃঢ় হবে না? আজকে এই নির্বাচনে সংখ্যালঘুদের এই কথাও চিন্তা করতে হবে। কুচবিহারের সংখ্যালঘুদের চিন্তা করতে হবে যে গত 1 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে 99% হয়েছে সংখ্যালঘু। মরছে মুসলমান, মারছে মুসলমান। এই পরিস্থিতি কারা তৈরি করে? বকটুইয়ে যারা জীবন্ত পুড়িয়ে মেরে ফেলেছে মুসলমানদের, যারা দক্ষিণ 24 পরগনায় কোলের শিশুকে টেনে ছুঁড়ে ফেলে দিয়েছে, তারা আজকে সংখ্যালঘুর প্রেমের কথা বলছেন, সংঘবদ্ধতার কথা বলছেন রামের নামে। আরে রাম বিরোধিতা যারা করেছেন তারা শেষ হয়ে গেছে। যে সমাজবাদী পার্টি গুলি চালিয়েছিল কর সেবকদের উপর, আজকে কোথায়? মানুষ মুছে দিয়েছে তাদের, পাল্টা গুলি চালানোর দরকার হয়নি। যে লালু প্রসাদ যাদব, লালকৃষ্ণ আদবানিকে গ্রেপ্তার করেছিলেন, কোথায়? আজকে জেল থেকে অনুগ্রহ করে তিনি বাইরে আছেন। যে কংগ্রেস দাঁড়িয়ে বিরোধিতা করেছিল সেই কংগ্রেস কোথায়? শতাব্দী প্রাচীন পার্টি লোকসভার মধ্যে নিজের বিরোধী দলের মর্যাদাটা টুকু ধরে রাখতে পারেনি। আর যে তৃণমূল কংগ্রেসের গর্ব থেকে জন্ম নিয়ে একই ডিএনএ নিয়ে আজকে পশ্চিমবঙ্গের মানুষের সামনে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার স্লোগান দিয়েছিলেন, আজকে সেই স্লোগান তাদের বিরুদ্ধে উঠেছে। এর থেকে দুর্ভাগ্যজনক পরিস্থিতি আর কিছু হতো না। একটা সময় ছিল যেদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের মিছিলে ভালোবেসে লোক আসত। মমতা বন্দ্যোপাধ্যায়ের কে মানুষ
মনে করতো যে তিনি স্বপ্ন দেখাতে পারছেন, এই স্বপ্ন বাস্তবায়িত হবে এবং তিনি সেটা করে দেখিয়েছিলেন। আজকে সেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সভায়, মিটিংয়ে, মিছিলে লোক হয় ভয়ে। মানুষ তৃণমূলকে ভালোবাসে না, আতঙ্কে, পরিস্থিতির বাধ্যবাধকতায় সমাজের সর্বস্তরে একটা আতঙ্ক তৈরি করে দিয়েছে তৃণমূল। আজকে এর থেকে মুক্তির জন্য এই নির্বাচনের প্রয়োজন আছে। তবে একটা কথা আপনাদের এসেও করছি, এই নির্বাচনে কোথাও মুখ্যমন্ত্রীকে আগামী লোকসভা নির্বাচনের পরে যে সরকার তৈরি হবে তা নিয়ে কোনো কথা বলতে শুনবেন না। মুখ্যমন্ত্রী তো প্রধানমন্ত্রী হতে চলেছিলেন, তৃণমূলকে বলুন না অর্থমন্ত্রী কি হবে, বিন্যাস কিভাবে ক্যাবিনেটে, ইডি সিবিআই কে নিয়ে কি করবেন, নীতি আয়োগ রাখবেন না নীতি আয়োগটাকে ভেঙে দেবেন, কেন্দ্র রাজ্য সম্পর্ক কিরকম হবে, পাহাড়ের মানুষের জন্য কি করবেন, কুচবিহারের মানুষের জন্য কি করবেন, চকচকায় কোন শিল্প নিয়ে আসবেন, এরোড্রোম কবে কমপ্লিট হবে, স্পোর্টস কমপ্লেক্সের ভবিষ্যৎ কি, সেগুলো মানুষের সামনে বলুন যে আমরা কেন্দ্রে ক্ষমতায় এসে কি কি করব। উনি তো বিধানসভার কথা বলছেন, এটা তো লোকসভার নির্বাচন। কারণ এটা মানুষ জানেন, আমরা বারবার বলছি যে 2024-এর নির্বাচনে বিজেপির প্রাপ্ত আসনের সংখ্যা 24-এর পর থেকে গোনা শুরু হবে। লালকেল্লায় 15ই আগস্ট 2024 মোদি আর রেড রোডে দিদি। 24 পর্যন্ত আমরা গ্যারেন্টি নিচ্ছি 24-এ দিদি থাকবেন রেড রোডে, মুখ্যমন্ত্রী স্যালুট নেবেন। 25টা জানা নেই। দাদা, বেঙ্গালুরু বিস্ফোরণের পর 1 মাস ধরে কলকাতায় 2 জঙ্গি, কলকাতা থেকে দীঘা অবাধ বিচরণ জঙ্গিদের, পুলিশি ব্যর্থতা ঢাকতে মরিয়া পুলিশ মন্ত্রী। কেমন পাহারায় বাংলা পুলিশের? বাংলা কি তাহলে সন্ত্রাসবাদীদের নিরাপদ আশ্রয়স্থল? এটা আগেও ছিল। পুরো দোষটা যে আমরা সরকারের উপরে চাপিয়ে দেওয়া যায় তা নয়। আপনি যদি বাস্তব থেকে চিন্তা করেন, আমাদের 2200 কিলোমিটারের বেশি একটা বাংলাদেশের সঙ্গে ইন্টারন্যাশনাল বর্ডার আছে। বর্ডার ফুল অফ ওয়াটার বডিজ। একটা সংস্থার পক্ষে এখানে ইনফিল্ট্রেশন বন্ধ করা সম্ভব নয়। যদি বিএসএফ মনে করে আমরা পুরো করে দেবো, পারবে না। যদি পুলিশ মনে করে আমরা করে দেবো, পারবে না। পুলিশ এবং বিএসএফ এর যৌথ উদ্যোগ, সীমান্তবর্তী মানুষের রাজনৈতিক সচেতনতা এবং তার সঙ্গে রাজনৈতিক ঐক্যবদ্ধ, এটা যদি থাকে তবে ইনফিল্ট্রেশন বন্ধ হবে। পুলিশ পারে, পুলিশের এক্সপার্টাইজ আছে, কিন্তু সেটাকে শেষ করে দিয়েছে তৃণমূল কংগ্রেস, যার জন্য 1 মাসের বেশি সময় ধরে এই 2 জন জঙ্গি ঘুরে বেড়ালেন। শেষমেশ কেন্দ্রীয় এজেন্সির কথায় পুলিশ তৎপরতার সঙ্গে তাদের গ্রেপ্তার করেছে। আর এটা নতুন ঘটনা নয়। 26/11 যে বিস্ফোরণ হয়েছে, সেই বিস্ফোরণের জন্য মৌলালির একটি পানের দোকান থেকে সিম কার্ড সংগ্রহ করা হয়েছিল। নরেন্দ্র মোদী মুখ্যমন্ত্রী ছিলেন গুজরাতে, তাকে হত্যা করবার জন্য 2 জন সন্ত্রাসবাদী ধরা পড়েছিলেন নিউ দিল্লি স্টেশনের প্ল্যাটফর্ম থেকে। জেলায় তারা স্বীকার করেছিলেন প্রথমে বনগা বর্ডার, তারপর বসিরহাট, বসিরহাট থেকে ট্রেনে শিয়ালদা, শিয়ালদা থেকে শিয়ালদা রাজধানী চেপে দিল্লি, দিল্লি থেকে যাওয়ার কথা ছিল আহমেদাবাদে, দিল্লি প্ল্যাটফর্মে ধরা পড়ে। এর আগে বলছি শেখ হাসিনা কে খুন করবার চক্রান্ত হয়েছিল। এ রাজ্যে খাগড়াগড়ের বিস্ফোরণের পর মুখ্যমন্ত্রীর তাৎক্ষণিক প্রতিক্রিয়া ছিল রয়ের কাজ এটা। সেটা পাকিস্তানের সমস্ত দৈনিক সংবাদপত্রে হেডলাইন হয়েছিল। 3 দিন ধরে সারা দেশ জুড়ে আজকে পাকিস্তানি খবরকে সম্প্রচারিত করেছিল, ইন্টারন্যাশনাল মিডিয়া পর্যন্ত খবর চলেছিল। সুতরাং যে মুখ্যমন্ত্রী প্রকাশ্যে কৃষ্ণনগরের সবাই দাঁড়িয়ে আজ থেকে 8 বছর আগে বলেছেন অনুপ্রবেশ বলে কিছু নেই, আমরা তো এক, আসবে যাবে মেলাবে মিলিবে, এটাই তো সংস্কৃতি বাংলা। এ তো মুখ্যমন্ত্রীর বক্তব্য। রোহিঙ্গাদের এখানে এনে বসিয়ে দেওয়া, সারা পৃথিবী যখন রোহিঙ্গাদের বিরুদ্ধাচারণ করছে তাদের কার্যকলাপে, যখন বাংলাদেশ আজকে নিজেরা নিয়ে ছুটো গেলার মতো অবস্থা হয়ে গেছে আজকে বাংলাদেশে, আজকে তখন এখানে রোহিঙ্গাদের সমর্থনে বক্তৃতা করা হচ্ছে। এই রাজনীতির বাইরে বেরোতে হবে। অতীতে আমাদের রাজনৈতিক বিরোধিতা ছিল, কিন্তু কোনোদিন বিদেশ নীতি নিয়ে এ ধরনের কথা হয়। একজন রাজ্যের মুখ্যমন্ত্রী প্রকাশ্যে বলছেন আমি আন্তর্জাতিক বিশ্বে গিয়ে সমস্ত কথা বলবো। এতদিন আমি বলিনি। কোনোদিন ইন্দিরা গান্ধী বলেছেন এই কথা, নরসিমহা রাও বলেছেন, রাজীব গান্ধী বলেছেন, চন্দ্রশেখর বলেছেন, বিশ্বনাথ প্রতাপ সিং বলেছেন, অটল বিহারী বাজপেয়ী বলেছেন। বিরোধিতা তো ছিল, প্রবল বিরোধিতা ছিল। অটলজি 71-এ
সঙ্গে তুলনা করেছিলেন ইন্দিরা গান্ধী। অটল বিহারী বাজপেয়ী বিরোধী দলনেতা হয়েও তাকে ফরওয়ার্ড ব্লকের চিত্ত ঘোষের প্রস্তাবে তাকে ইউনিয়ন দেশের রিপ্রেজেন্টেটিভ করেছিলেন। কংগ্রেসের অতীতের নেতারা অন্তত পররাষ্ট্র নীতির ক্ষেত্রে একটা ঐক্যমত্র বজায় রাখতেন। সেই কংগ্রেসও নেই, আর কংগ্রেসের গর্ভজাত একই ডিএনএ নিয়ে জন্মেছে, অথচ এত দুরন্ত শিশু চারিদিকে হাত পা ছুটছে। মানে এই শৈশব কাটছে না, নাবালক হচ্ছে না, এই পাঠটা নাবালকত্ব কাটাতে পারছে না। শেষ। বলছিলাম বহরমপুরে আজকে অধীর রঞ্জন চৌধুরীকে গো ব্যাক স্লোগান দিয়েছে তৃণমূল কর্মীরা। অধীর রঞ্জন বলেছেন যারা করেছে তারা হচ্ছে মানে এটা নিয়ে বলেন, চুল্লু এটা ওদের ব্যাপার, মা মেয়ের ব্যাপার, এটা মা মেয়ের ব্যাপার, ওর পারিবারিক ব্যাপারে আমরা ঢুকবো না। অধীরবাবু প্রতিদ্বন্দ্বিতা করছেন, দীর্ঘদিন ধরে জিতছেন, তিনি বাংলার একজন পরিচিত নেতা। এবার তার বোঝা উচিত, কারণ এখানে অধীরবাবুকে গো ব্যাক স্লোগান দেবেন আর ওখানে অধীরবাবু পার্টির সঙ্গে একই সঙ্গে হেঁটে পদযাত্রা করে তারা বলবেন যে দুর্নীতির প্রাতিষ্ঠানিক বৃদ্ধি হবে। এটা ওদের ব্যাপার। একটা জোট টোট কিছু করতে গেছিলেন না, কোথায়? আমরা তো জোট খুঁজছি পশ্চিমবঙ্গে, কুচবিহারে এসছি জোট খুঁজছে, কোথায় জোট? আরে পার্টি অফিস গুলো খুলুন না আগে, ফরওয়ার্ড ব্লক, সিপিএম আর মানে কংগ্রেসে কমসে কম পার্টি অফিস গুলো খুলে বলুন যে আমরা গণতান্ত্রিক ব্যবস্থায় বিশ্বাস করি, অন্যকে স্বৈরাচারী হিটলার বলবার আগে। একটার পর একটা বিজেপি কর্মীকে খুন করলেন কুচবিহারে, ঘর ছাড়া করে, রাজ্য ছাড়া পর্যন্ত করে রেখে দিয়েছে। গণতন্ত্রের কথা বলছেন, একটা তো দৃষ্টান্ত দেখান। যারা বিজেপিকে ভালোবাসতে হবে না, আরো আরেকবার নিষিদ্ধের গাড়িতে বোম মারুন, তারপরেও বিজেপি লড়বে, জিতবে। কিন্তু আপনারা দিল্লিতে যাদের সঙ্গে হাঁটছেন, সেই কংগ্রেস সিপিএম এর পার্টি অফিস গুলো খুলে দিন। বলছি 100 দিনের কাজের টাকার বরাদ্দের কোনো হিসেব নেই বিজেপির শ্বেতপত্রে। অভিষেকের হুঁশিয়ারি, কি অভিষেক বলেছেন বিজেপি প্রচন্ড ভয় পেয়ে গেছে রুচিয়ার, ভোটের আগেই নরেন্দ্র মোদী হিমালয় চলে যাবেন। আর তো কটা দিন, এই তো প্রধানমন্ত্রী হয়েই যাবে, তখন সব ঠিকঠাক করে নেবেন। আর